1945 সালের 8ই মে জার্মানির আত্মসমর্পণের মধ্য দিয়ে ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। কিন্তু এদিকে প্রশান্ত মহাসাগরে অ্যাক্সিস পাওয়ারে থাকা জাপান তখনও যুদ্ধ করছিল আমেরিকার সঙ্গে। একের পর এক পরাজয়ের পরও জাপান আত্মসমর্পণ করতে রাজি হচ্ছিল না। এদিকে মিত্রশক্তিতে থাকা দেশগুলো চাচ্ছিল জাপানকে যেভাবেই হোক আত্মসমর্পণে বাধ্য করা। 12 এপ্রিল ফ্র্যাঙ্কলিন ডি রুজভেল্টের মৃত্যুতে আমেরিকার প্রেসিডেন্ট হন ভাইস প্রেসিডেন্ট হ্যারি ট্রুম্যান। জাপানের সঙ্গে চলতে থাকা যুদ্ধ বন্ধের দায়িত্ব চলে আসে তার কাঁধে। বিভিন্নভাবে চেষ্টা চলছিল হিরোহিতোর সাথে যুদ্ধবিরতিতে যাওয়ার জন্যে, কিন্তু তা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না। সম্রাট স্পষ্ট জানিয়ে দেয় জাপান আত্মসমর্পণ করছে না। ঠিক এই সময়ে ট্রুম্যান জানতে পারেন টপ সিক্রেট আমেরিকান মিলিটারি প্রজেক্ট দ্য ম্যানহাটন প্রজেক্টের কথা, যেখানে বিজ্ঞানীরা গোপনে পারমাণবিক বোমা তৈরি করছিলেন। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে এই বোমার সফল পরীক্ষা করা হয়, যার কোড নেম ছিল ট্রিনিটি। পারমাণবিক বোমা তৈরির ইতিহাস বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে, লিংক দেয়া রইল ডেসক্রিপশনে। ট্রুম্যান বুঝতে পারেন তিনি তার সমাধান পেয়ে গেছেন। সঙ্গে সঙ্গে তিনি শীর্ষ সামরিক কর্মকর্তাদের সাথে আলোচনায় বসেন। সিদ্ধান্ত হয় বোমা ফেলার, আর বোমা ফেলার আগে জাপানকে সতর্ক করা হবে শেষবারের মতো। 26 জুলাই 1945 পোস্টডাম ডিক্লারেশন প্রকাশিত হয়। আমেরিকা, চীনের প্রেসিডেন্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী একসাথে জাপানের কাছে নিঃশর্ত আত্মসমর্পণের দাবি জানায়। সতর্ক করে বলা হয়, জাপান যদি আত্মসমর্পণ না করে তবে তার ফলাফল হবে সম্পূর্ণ ধ্বংস। তবে ঠিক কিভাবে ধ্বংস হবে তা স্পষ্ট করা হয়নি। জাপানিজরা কল্পনাও করতে পারেনি যে অ্যাটম বোমার মতো কোনো অস্ত্র পৃথিবীতে থাকতে পারে। হিরোহিতো কিছু শর্ত দিয়েছিল মিত্রশক্তিকে। জাপানিজ এম্পায়ারের দখলকৃত কিছু এলাকা যদি তাদের হাতে থাকে তাহলে তারা সারেন্ডার করবে, কিন্তু আমেরিকা চাইছিল নিঃশর্ত আত্মসমর্পণ। ফলে 29 জুলাই 1945 সাল জাপান পোস্টডাম ডিক্লারেশন প্রত্যাখ্যান করে। এরপর 3রা আগস্ট প্রেসিডেন্ট ট্রুম্যান জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার অনুমোদন দেন। স্বাগত জানাই বিজ্ঞানীর এই এপিসোডে। পারমাণবিক বোমা নিয়ে আমার ধারাবাহিক পর্বের আজকের পর্বে আলোচনা করব লিটল বয় নিয়ে, যা ছিল যুদ্ধে ব্যবহৃত পৃথিবীর প্রথম পারমাণবিক অস্ত্র। যে অস্ত্রের ব্যবহারে থেমে গিয়েছিল পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক যুদ্ধের, যে যুদ্ধে প্রাণ হারায় প্রায় 8 কোটি মানুষ। বিশ্ব প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্রের ভয়াবহ ধ্বংসাত্মক শক্তি প্রত্যক্ষ করে। এই ভিডিওতে আমি বর্ণনা করব ইউরেনিয়াম পরমাণুর বিভাজন প্রক্রিয়ায় কিভাবে এত বিপুল পরিমাণ শক্তি তৈরি হয়। আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বিজ্ঞানীকে। ছোটবেলায় আপনি হয়তো জেঙ্গা খেলেছেন। জেঙ্গা হচ্ছে ব্লক দিয়ে এক ধরনের খেলা, যেখানে একটার পর একটা ব্লক সাজিয়ে কাঠামো তৈরি করা হয়। খেয়াল করবেন, ব্লকের উচ্চতা যখন বেড়ে যায় তখন সেটা আনস্টেবল হয়ে যায়, সামান্য নড়াচড়ায় পুরো স্ট্রাকচার ভেঙে পড়ে। ঠিক সেরকমভাবে পরমাণুর মধ্যে যত বেশি প্রোটন ও নিউট্রন থাকে তা তত অস্থিতিশীল হয়। পর্যায় সারণীতে লেডের চেয়ে ভারী মৌলগুলো সাধারণত অস্থিতিশীল হয়, যা সামান্য একটু আঘাতে ভেঙে তুলনামূলক কম ভরের স্থিতিশীল মৌলে পরিণত হয়। ইউরেনিয়াম এবং প্লুটোনিয়াম হচ্ছে সেই রকম পদার্থ যাদের ফিজাইল মানে স্বতঃস্ফূর্ত ভাঙনের ক্ষমতা রয়েছে। ইউরেনিয়ামের ক্ষেত্রে যদি মুক্ত নিউট্রন দিয়ে আঘাত করা যায় তাহলে ইউরেনিয়ামের নিউক্লিয়াস ভেঙে তুলনামূলক দুটি ছোট ক্রিপ্টন এবং বেরিয়াম পরমাণু তৈরি হয়। পরমাণুর নিউক্লিয়াসের এই ধরনের বিভাজনকে বলা হয় নিউক্লিয়ার ফিশন। ইউরেনিয়ামের এই ভাঙনের ফলে আরও 3টি নিউট্রন মুক্ত হয়। এই মুক্ত নিউট্রন যদি পরবর্তী কোনো ইউরেনিয়াম পরমাণুকে আঘাত করে তবে সেগুলোকেও ভেঙে ফেলে এবং নতুন করে আরও নিউট্রন তৈরি করে।
প্রক্রিয়াটি চলতেই থাকে। এই রাসায়নিক অবস্থাকে বলা হয় নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন। সাধারণ অবস্থা বা কক্ষ তাপমাত্রায় ইউরেনিয়ামকে সাবক্রিটিক্যাল কন্ডিশনে রাখা হয়। তবে একটি ধ্বংসাত্মক চেইন প্রক্রিয়া ধরে রাখতে এবং বিপুল পরিমাণ শক্তি মুক্ত করতে ইউরেনিয়ামকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত হতে হয়। সুপার ক্রিটিক্যাল ম্যাস হল ফিসাইল পরমাণুর একটি হাইলি কনডেন্সড অবস্থা। সাবক্রিটিক্যাল অবস্থায় পরমাণুগুলোর মাঝে দূরত্ব অনেক বেশি থাকে, যার কারণে ফিশন বিক্রিয়া থেকে মুক্ত নিউট্রন অন্য পরমাণুতে পৌঁছানোর আগেই শক্তি হারিয়ে ফেলে। ফলে ফিশন প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। যদি ইউরেনিয়ামের ঘনত্ব দ্বিগুণেরও বেশি করা যায়, মানে পরমাণুগুলোর মধ্যবর্তী দূরত্ব কমিয়ে ফেলা যায়, তাহলে নিউক্লিয়ার চেইন রিঅ্যাকশন অব্যাহত থাকে। যেমনটা আমরা জানি, ম্যানহাটন প্রজেক্ট দুটি ভিন্ন ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি করেছিল, যাদের কোড নেম ছিল ফ্যাটম্যান এবং লিটল বয়। ফ্যাটম্যান একটি ভারী প্লুটোনিয়াম ভিত্তিক ইমপ্লোশন টাইপ বোমা, অন্যদিকে লিটল বয় একটি হালকা ইউরেনিয়াম ভিত্তিক গানশট টাইপ বোমা। পারমাণবিক বোমা বিস্ফোরণ মূলত দুটি গুরুত্বপূর্ণ ধাপের পারফেক্ট টাইমিংয়ের ফলে সংঘটিত হয়। 1. ফিসাইল ইউরেনিয়াম 235কে সাবক্রিটিক্যাল ম্যাস থেকে সুপার ক্রিটিক্যাল ম্যাসে পরিণত করা, এবং 2. নিয়ন্ত্রিত উপায়ে নিউট্রন মুক্ত করে ফিশন বিক্রিয়া স্টার্ট করা। এই ক্ষেত্রে গানশটের মাধ্যমে দুটি সাবক্রিটিক্যাল ইউরেনিয়াম অংশকে প্রচণ্ড শক্তিতে সংঘর্ষ ঘটিয়ে সুপার ক্রিটিক্যাল ম্যাসে উন্নীত করা হয়। একই সাথে পোলোনিয়াম এবং বেরিলিয়ামের বিক্রিয়ার মাধ্যমে নিউট্রন উৎপন্ন করে ফিশন বিক্রিয়া শুরু করা হয়। লিটল বয় এর দৈর্ঘ্য ছিল 10 ফুট বা 3 মিটার এবং ব্যাস ছিল 28 ইঞ্চি বা 71 সেন্টিমিটার। যদিও দেখে ছোট মনে হতে পারে, কিন্তু এর মধ্যে বিপুল ধ্বংসাত্মক ক্ষমতা লুকিয়েছিল। 3রা আগস্ট প্রেসিডেন্ট ট্রুম্যান জাপানের ওপর পারমাণবিক বোমা ফেলার নির্দেশ দেন। 1945 সালের 6 আগস্ট একটি এনোলা গে B-29 সুপার ফর্ট্রেস বিমান টিনিয়ান দ্বীপ থেকে উড্ডয়ন করে। লক্ষ্য জাপানের হিরোশিমা। 6 ঘন্টার ফ্লাইটের পর ভোরবেলা বিমানটি হিরোশিমা শহরের আকাশে পৌঁছায়। প্রায় 31,000 ফুট উচ্চতা থেকে লিটল বয়কে ফেলা হয়। 44 সেকেন্ড পর বোমার ব্যারোমেট্রিক সেন্সর সঠিক উচ্চতা শনাক্ত করে। ভূমি থেকে 580 মিটার বা 1900 ফুট উচ্চতা থাকা অবস্থায় বোমাটি বিস্ফোরণ ঘটে। উচ্চতা শনাক্ত হওয়ার সাথে সাথে ফায়ারিং মেকানিজম সক্রিয় হয়। 3টি ইলেকট্রিক গ্রান প্রাইমার প্রজ্বলিত হয়। প্রাইমার ইগনিশন 4টি সিল্ক পাউডার ব্যাগে থাকা কর্ডাইট বিস্ফোরককে বিস্ফোরিত করে। বিস্ফোরণটি একটি ইউরেনিয়াম 235 প্রজেক্টাইল রিংকে প্রায় 300 মিটার প্রতি সেকেন্ড গতিতে বিপরীত দিকের টার্গেটেড ইউরেনিয়াম রিংয়ের দিকে ঠেলে দেয়। টার্গেটেড রিংয়ে 4টি নিউট্রন ইনিশিয়েটর ছিল, যা মূলত পোলোনিয়াম ও বেরিলিয়ামের একটি মিশ্রণ। প্রচণ্ড ধাক্কা এবং চাপের কারণে এই উপাদানগুলো মিশে গিয়ে নিউট্রনের বিস্ফোরণ ঘটে। এই নিউট্রনগুলো ইউরেনিয়াম পরমাণুর সাথে ধাক্কা খায় এবং নিউক্লিয়ার ফিশন বিক্রিয়ায় পরমাণুগুলোকে বিভক্ত করে। প্রতিটি বিভাজন থেকে আরও নিউট্রন নির্গত হয়, যা অন্য পরমাণুগুলোরও বিভাজন ঘটায় এবং একটি তীব্র চেইন রিঅ্যাকশনের মাধ্যমে প্রচণ্ড শক্তি মুক্ত করে মহা বিস্ফোরণ ঘটায়। এই প্রক্রিয়া থেকে বিপুল পরিমাণ শক্তি, গামারশ্মি, তাপ এবং চাপ উৎপন্ন হয়। বিস্ফোরণের শক্তি ছিল প্রায় 15 কিলোটন টিএনটির সমান। এটি একটি বিশাল মাশরুম আকৃতির মেঘ তৈরি করে। কেন্দ্র থেকে চারদিকে শকওয়েভ পাঠায় এবং প্রায় 6000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি ফায়ারবল তৈরি করে, যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। বিস্ফোরণটি ইচ্ছাকৃতভাবে বাতাসে ঘটানো হয়, যাতে এর ধ্বংস সর্বাধিক হয়। বিস্ফোরণের কেন্দ্র থেকে 0.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে যা ছিল সবকিছু তাৎক্ষণিকভাবে বাষ্পীভূত হয়ে যায়। মানুষ এক মুহূর্তে ছাই হয়ে যায়। বিল্ডিং, রাস্তা, বাস, ট্রাম, লোহার তৈরি যা ছিল সব গলে যায়। 1.5 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে তাপে মানুষের শরীর পুড়ে যায়। মানুষ যন্ত্রণায় চিৎকার করতে থাকে।
অনেকের রক্তক্ষরণ, শক এবং দগ্ধ হয়ে কয়েক মিনিটের মধ্যে মারা যায়। এই জোনের মধ্যে রেডিয়েশনের কারণে অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করে। 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কিছু মানুষ তাৎক্ষণিকভাবে বেঁচে গেলেও অনেকেই পরে রেডিয়েশন সিকনেসে মারা যায়। 1945 সালের শেষে মৃতের সংখ্যা বেড়ে 1,40,000-এ পৌঁছায়। দুঃখের বিষয়, কষ্ট সেখানেই শেষ হয়ে যায়নি। যারা বেঁচে গিয়েছিল তারা দীর্ঘমেয়াদে ক্যান্সার, জিনগত ক্ষতি ও পরবর্তী প্রজন্মে জন্মগত ত্রুটির মতো সমস্যা নিয়ে বেঁচে থাকে। মাত্র 64 কিলোগ্রাম ইউরেনিয়াম থেকে এই অকল্পনীয় ধ্বংসযজ্ঞ ঘটেছিল। এত অল্প পরিমাণ উপাদান, কিন্তু তার ধ্বংস ক্ষমতা ছিল সীমাহীন। এখন আসি মূল কথায়। যে উদ্দেশ্যে লিটল বয়কে ফেলা হলো তার কি হলো? তাৎক্ষণিক 66,000 লোক মারা যাওয়ার পরও হিরোহিতো বিষয়টিকে সাধারণ ঘটনা মনে করে যুদ্ধে আত্মসমর্পণ করতে অস্বীকৃতি জানায়, যার ফলাফল দেখতে চোখ রাখুন পরবর্তী এপিসোডে। সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন বিজ্ঞানীর সাথে। সেই পর্যন্ত আজকের মতো বিদায়।